ছাত্র সমাজ ঠিক করবে কেমন ভবিষ্যৎ চায়, গবেষণার মাধ্যমে বিশ্বকে নিজেদের মতো করে সাজাতে হবে। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সমাবর্তন বক্তব্যে প্রধান উপদেষ্টা। অর্থনীতিবিদ্যা যদি শুরু করতে হয় মানুষকে দিয়ে শুরু করতে হবে, ব্যবসাকে দিয়ে না। ভবিষ্যৎ করণীয় সেটা নির্ধারণে ছাত্র সমাজ তারা ঠিক করবে যে তারা কি ধরনের ভবিষ্যৎ চায় নিজেদের জন্য, সমস্ত বিশ্বকে আমাদের মনের মতো করে সাজানোর জন্য। চট্টগ্রাম বন্দর দেশের অর্থনীতির হৃৎপিণ্ড, সক্ষমতা বাড়াতে বিদেশিদের যুক্ত করার তাগিদ ডক্টর ইউনূসের। বহুল প্রতীক্ষিত কালুরঘাট সেতুর ভিত্তি স্থাপন। চট্টগ্রাম বন্দরটা হলো বাংলাদেশের অর্থনীতির হৃৎপিণ্ড। এই হৃৎপিণ্ডের চিকিৎসার দরকার আমাদেরকে সবচেয়ে সেরা চিকিৎসক এটার পেছনে দিতে হবে, যাতে এই হৃৎপিণ্ড বিরাট এখানে আমাদের বানিয়ে দিতে পারে। দেখছিলেন প্রধান শিরোনাম। রাতের সময় সঙ্গে আছি আমি মার্জিয়া শ্রেয়া এবং আমি কামরুজ্জামান মামুন। এবারে অন্যান্য শীর্ষ সংবাদ। ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী সাম্য হত্যার বিচার দাবিতে বিক্ষোভ, মশাল মিছিল। ভিসি প্রক্টরের পদত্যাগ দাবি ছাত্রদলের। গ্রেফতার ৩ জন কারাগারে, গ্রামের বাড়িতে শোক। জামায়াতের নিবন্ধন ও প্রতীক নিয়ে আপিল শুনানি শেষ। রায় ১ জুন। দুর্নীতির মামলায় ডাক্তার জুবাইদা রহমানের জামিন। কারাদণ্ডের রায়ের বিরুদ্ধে আপিল শুনবেন হাইকোর্ট। এবার আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের ওয়েবসাইট, ফেসবুক সহ সামাজিক মাধ্যমের সব প্ল্যাটফর্ম বন্ধের উদ্যোগ। বিটিআরসিকে জাতীয় সাইবার নিরাপত্তা এজেন্সির চিঠি। এবং জুনে মিলবে আইএমএফের চতুর্থ পঞ্চম কিস্তি। উন্নয়ন সহযোগীরা দেবে আরও প্রায় $2 বিলিয়ন ঋণ, জানালেন গভর্নর। ডলারের দাম বাজারের উপর ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত। আগামীর ভবিষ্যৎ কেমন হবে তা ছাত্র সমাজ নির্ধারণ করবে, এমন মন্তব্য করে গবেষণার মাধ্যমে পুরো বিশ্বকে নিজেদের আয়ত্তে রাখার তাগিদ দিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সমাবর্তন বক্তব্যে ব্যবসা কেন্দ্রিক সভ্যতাকে আত্মঘাতী আখ্যা দিয়ে মানুষের কল্যাণে ব্যবসার পরামর্শ দেন নোবেলজয়ী। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সাবেক এই অধ্যাপককে অর্থনীতিতে বিশেষ অবদান রাখায় প্রদান করা হয় সম্মানসূচক ডি.লিট ডিগ্রি। দীর্ঘ ৩৬ বছর পর ক্যাম্পাসে আসলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সাবেক অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস। তবে এবার শিক্ষক হিসেবে নয়, সরকার প্রধান হয়ে সমাবর্তন বক্তা হিসাবে। বুধবার দুপুরে অনুষ্ঠানস্থলে প্রবেশ করেন প্রধান উপদেষ্টা। এ সময় হর্ষধ্বনি আর বিপুল উৎসাহে স্বাগত জানান অংশগ্রহণকারীরা। আনুষ্ঠানিকতার শুরুতেই বিশ্ব দারিদ্র্য দূরীকরণ ও অর্থনীতিতে বিশেষ অবদান রাখায় প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসকে সম্মানসূচক ডি.লিট ডিগ্রি প্রদান করা হয়। এ সময় অধ্যাপক ইউনূসের হাতে সম্মাননা ও সার্টিফিকেট তুলে দেয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। এরপর প্রধান উপদেষ্টা ডক্টরেট ডিগ্রিধারীদের হাতে সনদপত্র তুলে দেন। সমাবর্তন বক্তব্যে প্রধান উপদেষ্টা ফিরে যান তার শিক্ষক জীবনের স্মৃতিতে। বলেন, নোবেল পুরস্কারের বীজ বপন হয়েছিল চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকেই। এজন্য বিশ্ববিদ্যালয়ের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে ডক্টর ইউনূস বলেন, ব্যবসা কেন্দ্রিক সভ্যতা আত্মঘাতী। এজন্য তিনি মানুষের কল্যাণে ব্যবসার আহ্বান জানান। এই অর্থনীতি ব্যবসার অর্থনীতি, মানুষের অর্থনীতি না। যে কোনো অর্থনীতিবিদ্যা যদি শুরু করতে হয় মানুষকে দিয়ে শুরু করতে হবে, ব্যবসাকে দিয়ে না। এ সময় প্রধান উপদেষ্টা বলেন, আগামীর ভবিষ্যৎ কেমন হবে তা ঠিক করবে ছাত্র সমাজ। গবেষণার মাধ্যমে বিশ্বকে আয়ত্ত রাখার জোর দেন ডক্টর ইউনূস। ভবিষ্যৎ করণীয় সেটা নির্ধারণে ছাত্র সমাজ তারা ঠিক করবে যে তারা কি ধরনের ভবিষ্যৎ চায় নিজেদের জন্য। আমরা শুধু খণ্ডিত বিষয়ে গবেষণা করার জন্য নিয়োজিত নই। আমরা এই প্রত্যেকটি গবেষণার পেছনে একটি আমাদের উদ্দেশ্য, সমস্ত বিশ্বকে আমাদের মনের মতো করে সাজানোর জন্য। সমাবর্তনে অংশ নেন প্রায় 23,000 গ্রাজুয়েট। এছাড়া সমাবর্তনে 42 জনকে পিএইচডি ও 33 জনকে এমফিল ডিগ্রি প্রদান করা হয়।
দীর্ঘ 9 বছর পর সমাবর্তন, তাই বিশ্ববিদ্যালয় জুড়ে উৎসবের আমেজ। এর সঙ্গে বাড়তি আনন্দ হিসেবে যোগ হয়েছে এই বিশ্ববিদ্যালয়েরই সাবেক শিক্ষক, অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। অংশ নেওয়া গ্র্যাজুয়েটরা বলছেন, বিশ্ববরেণ্য এই অর্থনীতিবিদের বক্তব্য তাদের ব্যক্তি ও কর্মজীবনে প্রেরণা যোগাবে। নাজমুস সালেহী, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, সময় সংবাদ। এর আগে সরকার প্রধানের দায়িত্ব নেয়ার পর সকালে প্রথমবার নিজ জেলা চট্টগ্রামে যান প্রধান উপদেষ্টা। চট্টগ্রাম বন্দর পরিদর্শন করে এই বন্দরকে দেশের অর্থনীতির হৃৎপিণ্ড হিসেবে উল্লেখ করেন তিনি। বিশ্বমানের করতে বিদেশি সেরা বন্দর ব্যবস্থাপকদের সম্পৃক্ত করার তাগিদ দেন তিনি। পরে 11,000 কোটি টাকা ব্যয়ের বহুল প্রতীক্ষিত কালুরঘাট সেতুর ভিত্তিপ্রস্তর স্থাপন করেন ডক্টর ইউনূস। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে দায়িত্ব গ্রহণের পর প্রথমবার নিজ জেলা চট্টগ্রামে শান্তিতে নোবেল বিজয়ী অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস। বুধবার সকাল 9:15টার পর শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছে সরকার প্রধান সরাসরি চলে যান চট্টগ্রাম বন্দরের এনসিডি ইয়ার্ড 5-এ। পরে বন্দর ও জাহাজ চলাচল খাতের ঊর্ধ্বতন কর্মকর্তা, বন্দর ব্যবহারকারী বিভিন্ন সংগঠনের প্রতিনিধি ও বাণিজ্য সংস্থার নেতাদের সঙ্গে মতবিনিময় করেন সরকার প্রধান। এই সময় চট্টগ্রাম বন্দরকে দেশের অর্থনীতির হৃৎপিণ্ড উল্লেখ করে প্রধান উপদেষ্টা বলেন, এর সঙ্গে সংযোগ তৈরি করতে হবে প্রতিবেশী দেশগুলোকেও। সক্ষমতা বাড়াতে আন্তর্জাতিক সেরা বন্দর ব্যবস্থাপকদের যুক্ত করার তাগিদ দেন তিনি। এই পথ খুলে দিলে বাংলাদেশের অর্থনীতির পথ খোলে। এই পথ না খুললে বাংলাদেশের অর্থনীতি যতই লাফালাফি ততই ঝাপাঝাপি করো, কিছু হবে না। এটা শুধু হৃৎপিণ্ড বাংলাদেশের জন্য না, আশেপাশের দেশগুলোর সঙ্গে সংযুক্ত। এই হৃৎপিণ্ডের চিকিৎসার দরকার। আমাদেরকে সবচেয়ে সেরা চিকিৎসক এটার পেছনে দিতে হবে, যাতে এই হৃৎপিণ্ড বিরাট আকারে আমাদের বানিয়ে দিতে পারে, কোনো রকম সমস্যা যেন আমাদের না হয়। পরে চট্টগ্রাম সার্কিট হাউস থেকে বহুল প্রতীক্ষিত 11,000 কোটি টাকা ব্যয়ের কালুরঘাটের সড়ক ও রেল সেতুর ভিত্তিপ্রস্তর স্থাপন করেন প্রধান উপদেষ্টা। এরপর সার্কিট হাউসে প্রশাসনিক, সরকারি ও বিভিন্ন সংস্থার ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেন প্রধান উপদেষ্টা। এই সময় চট্টগ্রামে জলাবদ্ধতা চলতি বর্ষা মৌসুমে অর্ধেকে নামিয়ে আনতে সংশ্লিষ্টদের নির্দেশনা দেন। জলাবদ্ধতা, এটার পরীক্ষার রেজাল্ট বের হবে কিছুদিনের মধ্যে। তার আগে আমরা জেনে যাই কি হবে, কি করলে আমরা ভালো করবো ভবিষ্যতের জন্য। বৈঠকে চট্টগ্রাম হার্ট ফাউন্ডেশন হাসপাতাল নির্মাণের জন্য কর্তৃপক্ষকে 23 একর জমি নিবন্ধিত দলিল হস্তান্তর করেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা। ফেরদৌস লিপি, সময় সংবাদ, চট্টগ্রাম। ছাত্রদল নেতা শাহরিয়ার আলম সাম্য হত্যার প্রতিবাদে বিক্ষোভ হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে। সুষ্ঠু তদন্ত করে জড়িতদের সর্বোচ্চ শাস্তির পাশাপাশি উপাচার্য ও প্রক্টরের পদত্যাগ দাবি করেছে ছাত্রদল। গ্রেফতার বহিরাগত 3 জনকে কারাগারে পাঠিয়েছেন আদালত। কাল শোক ঘোষণা করে আধাবেলা ক্লাস পরীক্ষা বন্ধ সহ ক্যাম্পাসে নিরাপত্তা বাড়াতে নানা উদ্যোগ নেয়ার কথা জানিয়েছে প্রশাসন। মিছিল আর স্লোগানে উত্তাল ঢাকা বিশ্ববিদ্যালয়। শিক্ষার্থী শাহরিয়ার আলম সাম্য হত্যাকাণ্ডের ঘটনায় ক্ষোভে ফুঁসছে পুরো ক্যাম্পাস। বুধবার সকালে বিশ্ববিদ্যালয়ের টিএসসি থেকে বিক্ষোভ মিছিল বের করে জাতীয়তাবাদী ছাত্রদল। এতে সংগঠনের কেন্দ্রীয় সভাপতি ও সাধারণ সম্পাদক ছাড়াও অংশ নেন ক্যাম্পাস কমিটির নেতাকর্মীরা। মিছিল নিয়ে উপাচার্যের বাসভবনের সামনে এসে নেতাকর্মীরা বিক্ষোভ করেন। পরে সংক্ষিপ্ত সমাবেশে ছাত্রদল নেতারা এ ঘটনায় উপাচার্য ও প্রক্টরের পদত্যাগ দাবি করেন। দৃশ্যমান পদক্ষেপ না নেওয়া হয় আমরা ইন্টারনেট গভর্নমেন্টের দিকে হাত আঙ্গুল তুলছি। বিসিআর প্রক্টরের পদত্যাগের যে দাবি উঠেছে ছাত্র সমাজের মাঝখান থেকে, সেটি অবশ্যই তারা সম্মান দেখিয়ে আশা করছি তারা পদত্যাগ করবেন। সাম্য হত্যাকাণ্ডের ঘটনায় মঙ্গলবার রাতেই অভিযানে নামে পুলিশ। রাজধানীর পান্থপথের একটি হাসপাতাল থেকে আটক করা হয় হত্যাকাণ্ডে জড়িত 3 জনকে। পুলিশ জানায় আসামি তামিম, মল্লিক এবং পলাশ একই সঙ্গে থাকতেন। মাদক সেবনের জন্য তারা ঘটনাস্থলে যান। আশা করি খুব দ্রুততম সময়ের ভিতরে ঘটনার সাথে জড়িত অন্যান্য অপরাধী যারা রয়েছে তাদেরকে আমরা গ্রেফতার করতে সক্ষম হব। জোহরের নামাজের পর ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে সাম্যর জানাজা অনুষ্ঠিত হয়। বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষার্থী ছাড়াও এতে অংশ নেন শিক্ষকরা। এদিকে হত্যাকাণ্ডের ঘটনায় সাম্যর বড় ভাই SM শরীফুল আলম শাহবাগ থানায় একটি মামলা দায়ের করেছেন। তোহা খান তামিম, সময় সংবাদ, ঢাকা।
এদিকে সাম্য হত্যার প্রতিবাদে ক্যাম্পাসে মশাল মিছিল করেছে বাংলাদেশ ছাত্র ইউনিয়ন ও সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট। বুধবার সন্ধ্যায় টিএসসি থেকে শুরু হওয়া এই মিছিল ক্যাম্পাসে বিভিন্ন স্থান প্রদক্ষিণ করে রাজু ভাস্কর্যে গিয়ে শেষ হয়। বক্তারা বলেন, এই হত্যাকাণ্ডের সম্পূর্ণ দায় বিশ্ববিদ্যালয় প্রশাসনের। বিশ্ববিদ্যালয় পরিচালনায় ভিসি ব্যর্থ উল্লেখ করে অবিলম্বে তার ও প্রক্টরের পদত্যাগও দাবি করেন তারা। এদিকে গ্রামের বাড়ি সিরাজগঞ্জে নেওয়া হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও ছাত্রদল নেতা শাম্মুর মরদেহ। সেখানে দ্বিতীয় দফায় জানাজা শেষে দাফন করা হবে তাকে। শাম্মুকে শেষবারের মতো দেখতে তার গ্রামের বাড়িতে জড়ো হয়েছেন সহপাঠী, বন্ধু, আত্মীয় স্বজনরা। হত্যায় জড়িতদের দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন তারা। মঙ্গলবার রাতে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে দুর্বৃত্তের ছুরিকাঘাতে নিহত হন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের ছাত্র শাম্মু। এ ঘটনায় প্রতিবাদ ও বিচারের দাবিতে বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও জেলা শহরে মিছিল করেছে ছাত্রদল। বিশ্ববিদ্যালয়ে পড়তে পারাছিলাম, আজকে মায়ের কোল খালি করে দিল। আর যেন কোনো মায়ের যেন কোল এভাবে খালি না হয়। যারা জড়িত তাদেরকে দ্রুত বিচারের আওতায় আনার জন্য এই সরকারের কাছে দাবি রইল আর কি। শাহবাগ মোড় অবরোধ করে বিক্ষোভ করছেন নার্সিং ও মিডওয়াইফারি শিক্ষার্থীরা। ডিপ্লোমা ইন নার্সিং সায়েন্স অ্যান্ড মিডওয়াইফারি এবং ডিপ্লোমা ইন মিডওয়াইফারিকে ডিগ্রি পাস কোর্স হিসেবে স্বীকৃতি দেওয়ার দাবি তাদের। বেলা 2টার দিকে শাহবাগের সড়ক অবরোধ করে অবস্থান নেন সারা দেশের বিভিন্ন স্থান থেকে আসা নার্সিং ও মিডওয়াইফারি শিক্ষার্থীরা। মানববন্ধন ও স্মারকলিপি দিলেও সংশ্লিষ্টরা শুধু আশ্বাস দিয়ে সময়ক্ষেপণ করছে বলে অভিযোগ করেন তারা। দাবি মানা না হলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন তারা। আন্দোলনের কারণে শাহবাগ সহ আশপাশে যানজট তৈরি হয়। এসএসসি পাস করে 3 বছর পড়াশোনা করে 6 মাস ইন্টার্নি করে আরো কিছু আনুষঙ্গিক ছুটি সবকিছু মিলিয়ে 4 বছর পরে যদি কেউ এসে বলে তোমরা এসএসসি পাস, তখন আসলে আমাদের কেমন লাগবে? আমাদের এক দফা দাবি আদায় হওয়া না পর্যন্ত আমরা এই কর্মসূচি পালন করব। আমরা এটাও বলে দিচ্ছি 16 তারিখ যে বিএনএমসি কর্তৃক একটি ভর্তি পরীক্ষা হবে, আমাদের দাবি যদি আদায় না করা হয় আমরা ওই ভর্তি পরীক্ষা রুখে দেওয়ার জন্য প্রস্তুত আছি। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের দাবি নিয়ে আলোচনা করতে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনায় গেছেন উপাচার্য সহ 7 সদস্যের প্রতিনিধিরা। সেখানে আছেন সহকর্মী তানভীর হাসান মেঘ। সরাসরি যাচ্ছি তার কাছে। প্রায় 8 ঘন্টা হতে চলল জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা যে প্রধান উপদেষ্টার যে বাসভবন রয়েছে তারা এখন পর্যন্ত অবস্থান করছে এবং তাদের সাথে আমরা কথা বলেছি। তারা আমাদেরকে যেমনটা জানিয়েছে, মূলত তাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত এই প্রধান উপদেষ্টার যে বাসভবন রয়েছে সেই বাসভবন থেকে তারা মোটেও সরছে না এবং তারা মূলত যে দাবি রয়েছে সেই দাবিগুলো আদায় করেই তারা হচ্ছে ক্যাম্পাসের দিকে ফিরে যাবে। এবং সেই সঙ্গে এখানে প্রধান উপদেষ্টার যে বাসভবন রয়েছে সেখানে প্রায় 8 সদস্যের একটি প্রতিনিধি দল ঢুকেছে এবং যেখানে তার মধ্যে রয়েছে ভিসি থেকে শুরু করে ট্রেজারার এবং শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক রইসুদ্দিনও রয়েছে। এবং তারা মূলত যে প্রধান উপদেষ্টার বাসভবন রয়েছে সেখানে তারা নানান স্লোগান দিচ্ছে এবং বিভিন্ন স্লোগানে পুরো মুখরিত এই যে প্রধান উপদেষ্টার যে বাসভবন সেই বাসভবন থেকে শুরু করে এবং প্রধান বিচারপতির যে বাসভবন রয়েছে তারা সেখানেও অবস্থান রয়েছে। একটু জানিয়ে রাখতে চাই যে মূলত তাদের যে 3 দফা দাবি, সেই 3 দফা দাবির মধ্যে অন্যতম যে প্রথম দাবিটি সেটি হচ্ছে আবাসন ব্যবস্থা এবং নিশ্চিত না হওয়া পর্যন্ত জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের 70% শিক্ষার্থীর জন্য আবাসন ভিত্তি 2025-26 অর্থবছর থেকে কার্যকর করতে হবে এবং সেই সঙ্গে জগন্নাথ বিশ্ববিদ্যালয় 2025-26 অর্থবছরের জন্য প্রস্তাবিত পূর্ণাঙ্গ বাজেট কাট আউট না করে অনুমোদন করতে হবে এবং সেই সঙ্গে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় ক্যাম্পাসের কাজ পরবর্তীতে একনেক সবাই নিয়ে আসতে হবে। এবং সেই সঙ্গে তারা বলছে যে আজকে যে অপ্রীতিকর যে ঘটনাটি ঘটেছে সেই সঙ্গে তারা হচ্ছে মূলত সকাল 10টার দিকে জগন্নাথ বিশ্ববিদ্যালয় থেকে যখন লং মার্চ করে প্রধান উপদেষ্টার বাসভবনের দিকে এসেছিলেন তার পরপরই তাদের উপর প্রশাসন থেকে যে হামলা হয়েছে সেই হামলার প্রেক্ষিতে তারা বলছে যে যার নেতৃত্বে মূলত এটি হয়েছে তার অপসারণের দাবিও তারা এখানে মাইকে ঘোষণা করছে। এবং সেই সঙ্গে তারা প্রায় 8 ঘন্টা হতে চললো এখন পর্যন্ত তাদের যে অবস্থান কর্মসূচি সেটি তারা এখনো জানাচ্ছে। এবং সেই সঙ্গে যদি জানিয়ে রাখতে চাই যে তারা তাদের দাবির জায়গা থেকে এখন পর্যন্ত
অনর। এবং আরেকটি তথ্য আপনাদেরকে জানিয়ে রাখতে চাই, আমাদের কাছে প্রাথমিকভাবে যে তথ্যটুকু এসেছে সেখানে হচ্ছে যে এই প্রধান উপদেষ্টার বাসভবনে যেহেতু প্রধান উপদেষ্টা নেই, সেই সঙ্গে সেই জায়গা থেকে হচ্ছে এখানে মাহফুজ আলম এবং হচ্ছে শিক্ষা উপদেষ্টা আসার কথা রয়েছে, এবং তাদের সাথে যে যেমনটা বলছিলেন প্রায় 8 সদস্যের যে প্রতিনিধি দল রয়েছে তাদের সাথে বৈঠক হওয়ার কথা রয়েছে। তো এই ছিল আমার কাছে এখান থেকে সর্বশেষ খবর। প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার সামনে থেকে যোগ দিয়েছিলেন সহকর্মী তানভীর হাসান মেঘ। রাস্তাঘাটে হই হুল্লোড় না করে শিক্ষার্থীদের পড়ালেখায় মনোযোগ দেওয়ার আহ্বান জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আব্দুল মঈন খান। বুধবার জাতীয় শিল্পকলা একাডেমিতে মহানগরী সাংস্কৃতিক ফোরামের আয়োজনে শিক্ষার্থীদের বৃত্তি প্রদান অনুষ্ঠানে তিনি এ আহ্বান জানান। বলেন, গণতন্ত্রকামী মানুষদের নিয়ে স্বৈরাচারের পতন ঘটিয়েছে শিক্ষার্থীরা। এখন তরুণ প্রজন্ম যদি ভুল পথে যায় তবে ক্ষতিগ্রস্ত হবে দেশের ভবিষ্যৎ। এই সময়টা যদি তোমরা লেখাপড়ার পরিবর্তে রাস্তায় গিয়ে তোমরা হই হুল্লোড় করো, তাহলে কিন্তু তোমরা ভবিষ্যতে তোমাদের উপরে যে দায়িত্ব আসবে, বাংলাদেশের 18 কোটি মানুষকে পরিচালনার যে দায়িত্ব, সেই দায়িত্ব কিন্তু সঠিকভাবে পালন করতে পারবে না। আমরা এই দেশ পরিচালনা করেছি, একসময় দায়িত্ব জনগণ আমাদের দিয়েছিল। ভবিষ্যতে যখন নির্বাচন হবে, সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন যদি হয়, দেশের মানুষ যাকে দায়িত্ব দেয় তারাই এই দেশ পরিচালনা করবে। নিবন্ধন নিয়ে সর্বোচ্চ আদালতের সিদ্ধান্তের অপেক্ষায় জামায়াত। দুপুরে শুনানি শেষে আপিল বিভাগ জানায় 1 জুন সিদ্ধান্ত জানাবেন তারা। দলটির আইনজীবীর আশা, হাইকোর্টের রায়ে বাতিল হওয়া নিবন্ধন সর্বোচ্চ আদালতের রায়ে ফিরবে। দাঁড়িপাল্লা প্রতীক পাওয়া নিয়েও জটিলতা কেটে যাবে বলেও জানান আইনজীবী শিশির মনির। দল হিসেবে নিবন্ধন ফিরে পেতে সর্বোচ্চ আদালতে আইনি লড়াই শেষ করেছে জামায়াত। এখন অপেক্ষা আপিল বিভাগের রায়ের। প্রধান বিচারপতি জানিয়েছেন 1 জুন তারা এ বিষয়ে সিদ্ধান্ত জানাবেন। দলটির আইনজীবী বলছেন, নিবন্ধন বাতিল করে বিচার বিভাগকে রাজনীতিকরণ করা হয়। ফিরে পেলে দেশের গণতন্ত্র ও রাজনীতিতে ভূমিকা রাখবে দলটি। আগামী 1 জুন ইনশাল্লাহ জামায়াত ইসলামী তার নিবন্ধন ফেরত পাবে ইনশাআল্লাহ। এবং একই সাথে বাংলাদেশের রাজনীতিতে জামায়াত ইসলামী নতুন উদ্যমে, নতুনভাবে মানুষের সাপোর্ট নিয়ে মেজরিটির ভিত্তিতে বাংলাদেশের রাজনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে ইনশাআল্লাহ। এদিকে নিবন্ধন ফিরে পাওয়া নিয়ে জামায়াত আশার আলো দেখলেও দাড়িপাল্লা প্রতীক নিয়ে দেখা দিয়েছে জটিলতা। জামায়াতের আইনজীবী বলছেন, দাড়িপাল্লা নিয়ে সর্বোচ্চ আদালতের পর্যবেক্ষণ চেয়েছেন তারা, কেননা এ প্রতীকের সঙ্গে জড়িয়ে আছে দলটির নেতাকর্মী সমর্থকদের আবেগ। প্রতীক তো আর উচ্চ আদালত বরাদ্দ করতে পারে না। প্রতীক বরাদ্দ করার ক্ষমতা হলো ইলেকশন কমিশনের। মাননীয় আদালত যেন এই মর্মে একটি অবজারভেশন দেন যে এই ব্যাপারটি যেন ইলেকশন কমিশন উপযুক্ত সময়ে উপযুক্ত সিদ্ধান্ত নেন। 2013 সালের 1 আগস্ট জামায়াত ইসলামের নিবন্ধন বাতিল ও অবৈধ ঘোষণা করে রায় দেন হাইকোর্ট। এর 5 বছর পর 2018 সালের 7 ডিসেম্বর দলটির নিবন্ধন বাতিল করে প্রজ্ঞাপন জারি করে নির্বাচন কমিশন। আফজাল হোসেন, সময় সংবাদ, ঢাকা। দুর্নীতি মামলায় 3 বছরের কারাদণ্ডের রায়ের বিরুদ্ধে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্ত্রী ডাক্তার জুবাইদা রহমানের আপিল শুনানির জন্য গ্রহণ করেছেন হাইকোর্ট। একই সঙ্গে হাইকোর্টে মামলা নিষ্পত্তি না হওয়া পর্যন্ত জুবাইদাকে জামিন দেওয়া হয়েছে। তলব করা হয়েছে বিচারিক আদালতের নথি। দীর্ঘ 17 বছর নির্বাসিত জীবন কাটিয়ে গত 6 মে দেশে ফিরেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্ত্রী ডাক্তার জুবাইদা রহমান। দেশে ফিরেই দুর্নীতির মামলায় 3 বছরের সাজার বিরুদ্ধে আইনি লড়াইয়ে ডাক্তার জুবাইদা। প্রথমে 587 দিন বিলম্ব মার্জনা, পরে সাজার বিরুদ্ধে হাইকোর্টে আপিল করেন তিনি। বুধবার জুবাইদার আপিল শুনানির জন্য গ্রহণ করেন হাইকোর্ট। জামিনও পান তিনি। ডাক্তার জুবাইদা রহমানের আইনজীবী বলেন, কোনো অনিয়ম দুর্নীতি না করেও প্রতিহিংসার কারণে তারেক রহমান ও জুবাইদার বিরুদ্ধে মামলা ও সাজা দেওয়া হয়। মেলাফাইডি কোনো প্রপার্টি উনি অ্যাকোয়ার করেননি এবং যেই প্রপার্টি উনি স্টেটমেন্টে দেখিয়েছেন সেটা ওনার বৈধ সম্পত্তি, বৈধ আয়ের সম্পত্তি। কাজে শুধুমাত্র রাজনৈতিকভাবে হেয় প্রতিপন্ন করার জন্য এবং ওনাকে দণ্ডাদেশ দিয়ে রাজনীতি থেকে বিরত রাখার জন্য
এই মামলার উদ্ভব এবং এই মামলা সাজা দেওয়া হয়েছে। এই মামলায় তারেক রহমানেরও 9 বছরের সাজা রয়েছে। দলটির আইনজীবীরা বলছেন চূড়ান্ত শুনানিতে তিনিও খালাস পাবেন। পরিপূর্ণ হিয়ারিং যখন করতে পারবো, শুধু ডক্টর ম্যাডাম জুবাইদা রহমান না, তারেক রহমান সাহেবকে ইনশাআল্লাহ আমরা এই মামলা খালাস করতে পারবো। দুর্নীতির এই মামলায় 2023 সালের আগস্টে তারেক রহমান ও জুবাইদা রহমানকে দণ্ড দেন বিশেষ জজ আদালত। 5 আগস্টের পর আপিলের শর্তে ডাক্তার জুবাইদা রহমানের সাজা 1 বছরের জন্য স্থগিত করে সরকার। আফজাল হোসেন, সময় সংবাদ, ঢাকা। নির্ধারিত সময়ে দুদকে হাজির না হওয়ায় আত্মপক্ষ সমর্থনের সুযোগ হারিয়েছেন ব্রিটিশ এমপি টিউলিপ সিদ্দিক। গ্রেফতারি পরোয়ানা থাকায় এখন তাকে ইন্টারপোলের মাধ্যমে দেশে ফেরানোর উদ্যোগ নেওয়া হবে। বিকেলে নিজ কার্যালয়ের সামনে এ কথা জানিয়েছেন সংস্থাটির চেয়ারম্যান। বলেছেন, ভারতের সঙ্গে থাকা বন্দি বিনিময় চুক্তির মাধ্যমেই শেখ হাসিনাকে ফেরানো সম্ভব। যুক্তরাজ্যে অবস্থানরত টিউলিপ সিদ্দিককে দুদকে হাজির হতে 7 মে ঢাকার ঠিকানায় নোটিশ পাঠানো হয়। সে অনুযায়ী হাজিরার নির্ধারিত সময় ছিল বুধবার। তবে তিনি হাজির না হয় এবার দুদক চেয়ারম্যান বললেন ইন্টারপোলের সহযোগিতা নেওয়ার কথা। রিয়েল এস্টেট কোম্পানি ইস্টার্ন হাউজিং লিমিটেডকে অবৈধ সুবিধা দিয়ে গুলশানে ফ্ল্যাট উপহার নেওয়ার মামলায় টিউলিপকে তলব করেছিল দুদক। তার বিরুদ্ধে পূর্বাঞ্চলে প্লট জালিয়াতির মামলায় গ্রেফতারি পরোয়ানা জারি আছে। যদি আমরা স্বাভাবিকভাবে তাকে না পাই এবং তিনি যদি বিদেশি নাগরিক হন কিংবা তিনি যদি পলাতক হন, এক্ষেত্রে আমরা তাকে অ্যাবসকন্ডিংই ধরবো। তাহলে সেক্ষেত্রে আমরা ইন্টারপোলের সহায়তা নেব। সহায়তা নিয়ে সেখানে রেড নোটিশ অ্যালার্ট হবে। ইন্টারপোলের রেড নোটিশ অ্যালার্ট হওয়া মানেই না যে তাকে গ্রেপ্তার করা হবে। এটা একটা পদ্ধতি। এই পদ্ধতি সেই সরকারকে জানানো হবে। জানানোর পরে আমরা পদ্ধতিগতভাবে চেষ্টা করবো তাকে নিয়ে আসতে। দুদক কার্যালয়ের সামনে আব্দুল মোমিনের কাছে শেখ হাসিনার দুর্নীতির মামলার বিষয়েও জানতে চান সাংবাদিকরা। জবাবে ভারতের সঙ্গে শেখ হাসিনারই আমলে করা বন্দি বিনিময় চুক্তির শরণাপন্ন হওয়ার কথা জানান তিনি। এই অপরচুনিটি তৎকালীন সরকারই তৈরি করে গিয়েছিল। 2011 সালে ভারতের সাথে আমাদের একটা এক্সট্রাডিশন ট্রিটি করা হয়েছে, স্বাক্ষরিত হয়েছে। কাজেই আমাদের হাতে আমাদের অভিযুক্ত আসামি ধরে আনার বা আনয়নের টুলসের আইনগত কোনো সমস্যা নেই। তো আমরা এটা অপেক্ষা করি, অনেকগুলি বিষয়ের সাথে জড়িত। এদিকে দুদকের আবেদনে শেখ হাসিনার সাবেক সামরিক উপদেষ্টা তারেক সিদ্দিক ও তার পরিবারের 13টি ব্যাংক হিসাব জব্দের নির্দেশ দিয়েছেন আদালত। আর সাবেক গণপূর্ত প্রতিমন্ত্রী শরীফ আহমেদের সঙ্গে সংশ্লিষ্টতার অভিযোগে গণপূর্তের নির্বাহী প্রকৌশলী শাহ আলম ফারুক চৌধুরী সহ 4 জনকে বৃহস্পতিবার তলব করেছে দুদক। তাসলিম তৌহিদ, সময় সংবাদ, ঢাকা। ওয়েবসাইট, ফেসবুক ও ইউটিউবে আওয়ামী লীগ এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন প্ল্যাটফর্ম বন্ধে বিটিআরসিকে চিঠি দিয়েছে জাতীয় সাইবার নিরাপত্তা এজেন্সি। এ বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে বলা হয়েছে মেটা, এক্স ও ইউটিউব কর্তৃপক্ষকেও। এর মধ্যেই আওয়ামী লীগের ওয়েবসাইটগুলো ব্লক করা হয়েছে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বিচার কাজ সম্পন্ন না হওয়া পর্যন্ত আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনগুলোর যাবতীয় কার্যক্রম নিষিদ্ধ করে সোমবার প্রজ্ঞাপন জারি করে অন্তর্বর্তী সরকার। একই দিনে রাজনৈতিক দল হিসেবে আওয়ামী লীগের নিবন্ধন স্থগিত করে নির্বাচন কমিশন। এবার ইউটিউব সহ অন্যান্য সামাজিক যোগাযোগ মাধ্যমে সংগঠনগুলোর অনলাইন প্ল্যাটফর্ম বন্ধে পদক্ষেপ নিতে শুরু করেছে সরকার। এই লক্ষ্যে ওয়েবসাইট, ফেসবুক, ইউটিউব, টিকটক, টেলিগ্রাম, এক্সে থাকা আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনগুলোর অ্যাকাউন্ট ব্লক করতে বিটিআরসিকে চিঠি দেওয়া হয়েছে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী। সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলগুলো বন্ধ করার জন্য, আরেকটা হচ্ছে যে তাদের যে ওয়েবসাইটগুলো আছে সেই ওয়েবসাইটের অ্যাকাউন্টগুলো ব্লক করার জন্য। তো আমরা দুটো কম্পোনেন্ট একসাথে একটা চিঠিতে বিটিআরসিকে এনসিএসএ থেকে জানানো হয়েছে এবং আমি যতটুকু জানি যে ওয়েবসাইটগুলো আছে সেগুলো ইতিমধ্যে ব্লক করা হয়েছে। তিনি জানান, চিঠি দিয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে ফেসবুকের মূল প্রতিষ্ঠান মেটা এবং এক্স ও ইউটিউব কর্তৃপক্ষকেও অনুরোধ করা হয়েছে। সন্ত্রাসী সংগঠন বা নিষিদ্ধ সংগঠন হিসেবে আওয়ামী লীগের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলগুলো ব্লক করার জন্য বলেছি। ফেসবুক সেটা বা মেটা, ইউটিউব, গুগল তাদের কমপ্লায়েন্স মেনে তারা সেটা আমাদেরকে জানাবে, সেজন্য অপেক্ষা করতে হবে। এদিকে সরকারের পক্ষ থেকে নির্দেশনা পেলে নিজেদের নেটওয়ার্ক ব্যবহার করে যাতে আওয়ামী লীগ প্রচারণা চালাতে না পারে সে ব্যাপারে পদক্ষেপ নেওয়ার কথা জানিয়েছে ব্রডব্যান্ড ইন্টারনেট সেবাদাতা এবং মোবাইল অপারেটররা। শুভ খান, সময় সংবাদ, ঢাকা। ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণ সিটির মেয়রের দায়িত্ব বুঝিয়ে দেওয়ার দাবিতে গণ অবস্থান করেছেন বিএনপির নেতাকর্মীরা।
সকালে নগর ভবনের প্রধান ফটকের সামনে অবস্থান নিয়ে তারা অভিযোগ করেন, শপথ গ্রহণ নিয়ে সরকার গড়িমসি করছে। এদিকে ইশরাককে মেয়র ঘোষণা করে আদালতের দেয়া রায় স্থগিত চেয়ে হাইকোর্টে রিট করেছেন এক আইনজীবী। স্লোগানে মুখর ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের নগর ভবন। ইঞ্জিনিয়ার ইশরাক হোসেনকে মেয়র পদের দায়িত্ব বুঝিয়ে দেওয়ার দাবিতে জড়ো হন দক্ষিণের বাসিন্দা ও বিএনপির নেতাকর্মীরা। বুধবার সকালে নগর ভবনের প্রধান ফটকের সামনে অবস্থান নেন তারা। নগর ভবন থেকে কর্মকর্তাদের বের করে দেন বিক্ষুব্ধরা। দ্রুত সময়ের মধ্যে ইশরাক হোসেনকে শপথ গ্রহণের মাধ্যমে মেয়র পদের দায়িত্ব বুঝিয়ে দেওয়ার দাবিও জানান তারা। কেন ইঞ্জিনিয়ার ইশরাক মেয়র কেন পাচ্ছে না, কেন উনি বসতে পারছেন না? এখানে কিছু কুচক্র মহল সেটাকে নিয়ে তালবাহানা করছে। এদিকে ইশরাকের শপথ গ্রহণ নিয়ে সরকারের বিরুদ্ধে গড়িমসির অভিযোগ করেন আন্দোলনকারীরা। দ্রুত মেয়রের দায়িত্ব বুঝিয়ে না দিলে কঠোর কর্মসূচির হুঁশিয়ারিও দেন তারা। ইশরাক প্রকৃত মেয়র না হলেও জনাব ইশরাক হোসেন ছিলেন জনতার মেয়র। আইন মন্ত্রণালয় এই মতামত দিতে আমাদের গড়িমসি করতেছে। এদিকে গুলশানে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের সামনেও মানববন্ধন করেন মোহাম্মদপুর কৃষি মার্কেটে আগুনে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা। আমরা রাস্তায় রাস্তায় কত ঘুরবো, আমাদেরকে বাঁচান, আমাদেরকে বাঁচান। আমাদের এই দোকান ছাড়া উপার্জনের কোনো উৎস নেই। দোকান খুলে দেওয়ার বিষয়ে এখনো দায়িত্বশীল কারো পক্ষ থেকে ক্ষতিগ্রস্তদের সঙ্গে যোগাযোগ করা হয়নি বলে জানান আন্দোলনকারীরা। সরজমিনে এসে আমাদের ব্যবসায়ীদেরকে দেখে যান। আয়েশা সিদ্দিক, সামিয়া, সময় সংবাদ, ঢাকা। ভারত পাকিস্তান সংঘাত শুরুর পর দেশের ভূখণ্ড সুরক্ষায় সীমান্তে নজরদারি বাড়িয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি। অবৈধ প্রবেশ বা পুশ ইন ঠেকাতে কাজ করছেন বাহিনীর সদস্যরা। পাশাপাশি আনসার সদস্য মোতায়েন এবং স্থানীয়দের সচেতন থাকারও পরামর্শ দিচ্ছে বিজিবি। দেশের ভূখণ্ড সুরক্ষা দিতে অত্যন্ত প্রহরী হিসেবে টহল দিচ্ছে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবির সদস্যরা। ভারত পাকিস্তান চলমান সংকট শুরুর পর থেকে যেন কেউ বাংলাদেশে অনুপ্রবেশ করতে না পারে তা নিশ্চিত করতে দেশের সীমান্ত এলাকায় সীমান্তরক্ষী বাহিনীর সদস্যদের টহল জোরদার করা হয়েছে। দেশের সবকটি সীমান্ত ফাঁড়িতে বিজিবির সদস্য ও প্রয়োজনীয় রসদসহ শক্তি বৃদ্ধি করা হয়েছে। পাশাপাশি আনসার সদস্য মোতায়েন করা হয়েছে। সীমান্তে চোরাচালান বন্ধ, অবৈধ প্রবেশ বা পুশিন ঠেকাতে বিজিবির সদস্যরা রাত দিন কাজ করে যাচ্ছেন। স্থানীয়দের সঙ্গে উঠান বৈঠক করে সীমান্তকে নিরাপদ রাখতে সচেতন থাকারও পরামর্শ দিচ্ছেন তারা। কোনো অবস্থাতেই যাতে পুশিং না করতে পারে এর জন্য আনসার, ভিটিপি এবং এলাকাবাসী সহযোগিতা নিয়ে সর্বক্ষণিক আমরা মোকাবেলার জন্য প্রস্তুত রয়েছি। সূর্যাস্তের পর মাইলের পর মাইল কাঁটাতারের বেড়ার পাশে লাগানো লাইট ক্রমান্বয়ে জ্বলে ওঠে। চলমান পরিস্থিতি বিবেচনায় দিনের মতো রাতেও সীমান্তে বিশেষ টহল, চেকপোস্ট ও নজরদারি বাড়ানো হয়েছে। ফাহরি ফারজানা, সময় সংবাদ। জুনের মধ্যে আইএমএফের ঋণের চতুর্থ ও পঞ্চম কিস্তির $130 কোটি ছাড় হবে বলে জানিয়েছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এইচ মনসুর। এছাড়াও অন্যান্য সংস্থার কাছ থেকে পাওয়া যাবে আরও প্রায় $200 কোটি। দুবাই থেকে এক ভার্চুয়াল সংবাদ সম্মেলনে বুধবার এসব কথা জানিয়েছেন গভর্নর। অর্থনীতির সংকট মোকাবেলায় 2022 সালের জুলাই মাসে আইএমএফের কাছে ঋণ চায় বাংলাদেশ। 2023 সালের 30 জানুয়ারি শর্ত সাপেক্ষে $470 কোটি ঋণ প্যাকেজ অনুমোদন হয়। এর মধ্যে 3 কিস্তিতে $231 কোটি পাওয়া গেছে। বাকি 4 কিস্তির মধ্যে চতুর্থ ও পঞ্চম কিস্তিতে মিলবে $130 কোটি। বুধবার এক প্রেস বিজ্ঞপ্তিতে জুনেই এই অর্থ ছাড়ের কথা জানান অর্থ মন্ত্রণালয়। একই তথ্য জানান কেন্দ্রীয় ব্যাংকের গভর্নরও। দুবাই থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে সংবাদ সম্মেলনে গভর্নর আরও জানান, ডলারের দাম বাজারের উপর ছাড়ার সিদ্ধান্ত হয়েছে। আমরা মনে করি যে জুন মাসের মধ্যেই সবগুলো রিলিজ হয়ে যাবে। তাদেরকে বাজারে হাতে রাখছি, আমরা বাজারে থাকবো, আমরাও কেনাবেচা করব, কিন্তু অ্যাজ এ পার্টিসিপেন্ট। অযৌক্তিক কোনো দামে কারোর কাছ থেকে ডলার কেনার কোনো প্রয়োজন নেই, যথেষ্ট সরবরাহ আছে। আইএমএফ ছাড়াও অন্যান্য সহযোগীদের কাছ থেকে আরও প্রায় $2 বিলিয়ন ঋণ মিলবে বলে জানানো হয়। এ সময় ব্যাংক খাতের কথা তুলে ধরে গভর্নর বলেন, সংস্কারের জন্য প্রয়োজনে কিছু ব্যাংক একীভূত হবে, এতে আমানতকারীদের ভয় পাওয়ার কিছু নেই। আমরা সুশাসন প্রতিষ্ঠা করে ছাড়বো ইনশাআল্লাহ। যদি কোনো ব্যাংকের শর্টফল থাকে, যাদের থাকবে, আমরা তাদেরকে মার্জার করব, অ্যাকুইজিশন করব, নিয়ে নেব, আমরা তাদের লিকুইডেট করব, যা
যেটা করা প্রয়োজন সেইভাবে আমরা আগাবো। ডিপোজিটরে কোনো ভয়ের কোনো কারণ নাই, বাংলাদেশ ব্যাংক তাদের সাথে আছে। মূল্যস্ফীতি কমানো নিয়ে আশাবাদী গভর্নর বলেন, মে মাসে এর হার 8% ঘরে নেমে আসবে, আর আগামী বছর তা হবে 5%। সামগ্রিক ব্যবস্থাপনাটা ফরহাদুর রহমান, সময় সংবাদ, ঢাকা। কর্মসংস্থান তৈরিতে সবচেয়ে বেশি অবদান রাখা এসএমই খাতের জন্য বাজেটে থাকে না কোনো সুনির্দিষ্ট বরাদ্দ। শুধুমাত্র এসএমই ফাউন্ডেশনকে কিছু অর্থ দিয়েই দায় সারার চেষ্টা। সেই বরাদ্দ প্রয়োজনের তুলনায় কম। খাত সংশ্লিষ্টরা বলছেন, এ খাতের জন্য সঠিক তথ্য উপাত্ত তৈরি করে প্রয়োজনীয় অর্থ বরাদ্দ দিতে হবে। অন্তর সেনের প্রতিবেদনে বিস্তারিত। সাজিয়া আফরিন লুবনা 23 বছর আগে চাকরি ছেড়ে শুরু করেন বুটিক ব্যবসা। রাজধানীর মোহাম্মদপুরে গড়েছেন নিজস্ব কারখানা, যেখানে মিলেছে অনেকের কাজের সুযোগ। আমার হাজবেন্ডের কাছ থেকে আমি 50,000 টাকা নিয়ে কাজটা শুরু করি। কাপড় টাকা কাপড় এই করে 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 আমি একটা অ্যামাউন্ট দাঁড় করাই। আমার হাজবেন্ডের টাকাটা শোধ দিই। দেন যখন আমার একটা অ্যামাউন্ট দাঁড়িয়ে গিয়েছে, তখন আমি আমার মতো করে এটাকে বড় করেছি। তবে এসব উদ্যোগের পেছনে থাকে অনেক না বলা কথা। সময় মতো আর্থিক সহায়তা না পাওয়ায় আছে নানা বঞ্চনার গল্প। যেহেতু এসএমই খাতের বরাদ্দটা অনেক কম, সো ক্ষুদ্র উদ্যোক্তা হিসেবে সবাই কিন্তু আমরা পাচ্ছি না ওখান থেকে একটা লোন নিতে। এখন যারা লোন পাচ্ছে ধরেন 10 জন, বরাদ্দটা যদি বেশি হয় পাবে 15 জন, সেই ক্ষেত্রে কর্মসংস্থান বাড়বে। এসএমই উদ্যোক্তাদের জন্য বাজেটে আলাদা বরাদ্দ না থাকায় এই খাতের উন্নয়ন ব্যাহত হচ্ছে বলে মনে করেন উদ্যোক্তারা। বাংলাদেশের আপময় উন্নয়নের লক্ষ্যমাত্রা যদি আমরা ঠিক করি, তাহলে এসএমইদেরকে বা মাইক্রো বা কটেজ সেক্টরকে সাপোর্ট দেওয়ার কোনো অল্টারনেটিভ ওয়ে নেই। সুতরাং এই সেক্টরে যারা সংশ্লিষ্ট যারা আছে, তাদের সক্ষমতা বাড়ানোর প্রক্রিয়াটা যদি ত্বরান্বিত না হয়, তাহলে আমরা কীভাবে এলডিসি গ্র্যাজুয়েশনের যে লক্ষ্যমাত্রা আমরা জায়গাতে সফলতা আনবো। গ্রামীণ অর্থনীতি কিন্তু একটা আলাদা অর্থনীতি, সেখানেও যদি এসএমই খাত থেকে বরাদ্দটা যায়, তার মানে কতটা উন্নয়ন আমরা আশা করতে পারি সেই সেক্টরগুলোতে। অর্থনৈতিক সুমারি বলছে, দেশ জুড়ে এসএমই খাতে উদ্যোক্তা প্রায় 101 কোটি, যাদের হাত ধরে হয়েছে 3 কোটি মানুষের কর্মসংস্থান। জিডিপিতে এ খাতের অবদান 27 থেকে 32%। এত অবদানের পরও বাজেটে উপেক্ষিত এসএমই খাত। চলতি অর্থ বছরের বাজেটে 500 কোটি টাকা বরাদ্দ চেয়েও পায়নি এসএমই ফাউন্ডেশন। তাই নতুন বাজেটে সুনির্দিষ্ট দিক নির্দেশনা চাইছে সংস্থাটি। প্রচুর লোক আছে যারা ব্যাংক থেকে লোন চায়, কিন্তু ব্যাংকগুলো বা আর্থিক প্রতিষ্ঠানগুলো দিতে পারছে না। তাদের যে ডিমান্ড, এই ডিমান্ড যদি আপনি ফুলফিল করতে চান, কমপক্ষে এখানে 1,500 কোটি টাকা দেওয়া দরকার। উদ্যোক্তাদের জন্য প্রতিযোগিতার পরিবেশ নিশ্চিতে সরকারের সহায়তা চেয়েছে এসএমই ফাউন্ডেশন। অন্তরা সেন, সময় সংবাদ, ঢাকা। রাজধানীর খিলগাঁও এলাকায় অভিযান চালিয়েছে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ রাজুক। এই অভিযানে 2টি ভবনে নকশা বহির্ভূত নির্মাণ কাজের প্রমাণ মেলায় বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হয়। এছাড়া আরেকটি ভবনে আংশিক অনিয়ম ধরা পড়ায় নির্মাণ কাজ স্থগিত রাখার নির্দেশ দেয় রাজুক। কর্মকর্তারা জানান, নিরাপদ নগরায়নের স্বার্থে এমন অভিযান নিয়মিত চলবে। বেশ কিছু ভবনে নিয়ম মেনেই ভবন তৈরি হচ্ছে, কিন্তু কিছু কিছু ভবনে নিয়মের ব্যতিক্রম করেই তারা ভবন তৈরি করছেন। আমরা এখন যেখানে অবস্থান করছি, এই ভবনটি মূলত 15 তলা একটি ভবন, আবাসিক ভবন হিসেবে অনুমোদন নেওয়া আছে। কিন্তু আমরা ওনাদের যে ওয়ার্কিং ডিজাইন দেখছি এবং নিচের যে ওনাদের লেআউটটি দেখছি, এতে আমাদের মনে হচ্ছে এটা আসলে কমার্শিয়াল পারপাসে প্রথম 5 তলা পর্যন্ত ব্যবহার করার পরিকল্পনা হয়তো নির্মাতাকারী প্রতিষ্ঠানে রয়েছে। তো এই বিষয়টি নিয়ে আমরা এখানে কাজ করছি। রেলের কর্মচারীদের বসবাস রাজধানীর শাহজাহানপুরের কলোনিতে। এখানকার বেশিরভাগ ভবনই জরাজীর্ণ ও ঝুঁকিপূর্ণ, তাই নিজেরা না থেকে বহিরাগতদের কাছে ভাড়া দিয়েছেন অনেকে। বিশেষজ্ঞরা বলছেন, বহিরাগতদের প্রবেশের সুযোগে কলোনিসহ পুরো শহরের নিরাপত্তা ঝুঁকিতে পড়তে পারে। রেলের মহাপরিচালক বলছেন, এ বিষয়ে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে। প্রিন্স আরেফিন ও মোবারক হোসেন শুভর ছবিতে মাইমুনা হায়দার চৌধুরীর ধারাবাহিক প্রতিবেদনের শেষ পর্ব আজ। স্যাঁতস্যাঁতে মেঝে, কোথাও ধসে পড়েছে দেয়ালের অংশ, আবার কোথাও কোথাও খসে পড়ছে পলেস্তারা। এমন পরিবেশে একটি ফ্ল্যাটেই গাদাগাদি করে থাকছে কয়েকটি পরিবার।
এ তো গেল বাসার ভেতরের অবস্থা, বাইরের চিত্র আরও ভয়াবহ। কোথাও জমে আছে ময়লা পানি, কোথাও ভাগাড়ে পরিণত। শাহজাহানপুরের এই রেলওয়ে কলোনিতে রেলের কর্মচারীদের থাকার কথা থাকলেও এখানকার অধিকাংশ বাসিন্দাই কাজ করেন বেসরকারি খাতে। এক প্রকার জীবনের ঝুঁকি নিয়ে এই সকল জরাজীর্ণ ভবনে বসবাস করছেন তারা। আমরা যার আন্ডারে থাকি সে চাকরি করে, সে এই জায়গা ভাড়া দেওয়া হয় আর একটু ভালো পরিবেশে থাকে। কলোনির দুটি ভবন ঝুঁকিপূর্ণ হওয়ায় বছরের পর বছর পড়ে আছে পরিত্যক্ত হিসেবে, যা পরিণত হয়েছে মাদকসেবীদের আড্ডাস্থলে। আবার বরাদ্দের ফ্ল্যাটে রেলকর্মীরা নিজেরা না থেকে বহিরাগতদের কাছে ভাড়া দেয়ায় বাড়ছে নিরাপত্তা ঝুঁকি। বহিরাগতদের প্রবেশ ঠেকাতে বছরে 2 বার মনিটরিংয়ের পরামর্শ অপরাধ বিশেষজ্ঞের। বরাদ্দগুলো কাদের নামে দিচ্ছে সেটা তো একটা অফিসিয়াল রেকর্ড থাকে এবং সেটা 6 মাস 1 বছরে একটু মনিটর করা দরকার। নগর পরিকল্পনাবিদ বলছেন, কর্মকর্তাদের জন্য বিলাসবহুল আবাসের বিপরীতে কর্মচারীদের জন্য ঝুঁকিপূর্ণ আবাসন বৈষম্যহীন দেশ করার পেছনে অন্তরায়। একই রাষ্ট্রের প্রথম শ্রেণীর কর্মকর্তা এবং তৃতীয় এবং চতুর্থ শ্রেণীর কর্মকর্তাদের আবাসনের এই যে বৈপরীত্য, এটা কিন্তু রাষ্ট্রের বৈষম্যমূলক যে বৈষম্যহীন যে রাষ্ট্র সমাজ ব্যবস্থার কথা বলি, এইটার স্পিরিটের সাংঘর্ষিক। রেলের মহাপরিচালক বলছেন, রাজনৈতিক চাপে অনেক সময় বহিরাগতদের ফ্ল্যাট থেকে উচ্ছেদ করা যায় না। প্রথম পদক্ষেপ হিসাবে আমরা যারা ভাড়া দিয়ে আছে তাদের একটা তালিকা করে তাদেরকে নোটিশ দিব, পরে নির্দিষ্ট সময়ের মধ্যে ভাড়াটা উঠে না দিয়ে তারা যদি না ফিরে আসে তাহলে আমরা তাদেরকে বাসা ক্যান্সেল করে দিতে অ্যালোটমেন্ট। মহাপরিচালক আরও জানান, অর্থের অভাবে মেরামত করা যাচ্ছে না ঝুঁকিপূর্ণ ভবন। মাইমুনা হায়দার চৌধুরী, সময় সংবাদ, ঢাকা। সৌদি আরব সফর শেষে মধ্যপ্রাচ্যের আরেক দেশ কাতারে গেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এ সময় রাজকীয় এক অভ্যর্থনায় তাকে বরণ করেন কাতারের আমির। স্থানীয় সময় বুধবার দোহায় রুশ ইউক্রেন সংঘাত, ইরান ও বাণিজ্যিক বিষয়ে নানা আলোচনা করেন এই দুই নেতা। এ সময় কাতার ও যুক্তরাষ্ট্র নিজেদের দ্বিপক্ষীয় সম্পর্ক অনন্য পর্যায়ে নিয়ে যাচ্ছে বলে মন্তব্য করেন শেখ তামিম বিন হামাদ আল থানি। একই দিন প্রতিরক্ষা সম্পর্ক জোরদারে চুক্তিবদ্ধ হয় দোহা ও ওয়াশিংটন। পাশাপাশি কাতার এয়ারওয়েজ বোয়িং থেকে 160টিরও বেশি জেট বিমান কিনতে চুক্তি করেছে যুক্তরাষ্ট্র। খেলার খবর, আইপিএলে রেকর্ড দামে কামব্যাক করলেন টাইগার পেসার মোস্তাফিজুর রহমান। বাংলাদেশি ক্রিকেটারদের মধ্যে সর্বোচ্চ 6 কোটি রুপিতে আইপিএলের বাকি অংশের জন্য দিল্লি ক্যাপিটালসের সঙ্গে চুক্তিবদ্ধ হয়েছেন তিনি। তবে এই চুক্তির বিষয়ে ক্রিকেটার কিংবা ফ্র্যাঞ্চাইজি কেউই বোর্ডকে কিছু জানায়নি বলে জানিয়েছেন বিসিবির প্রধান নির্বাহী। তাই এনওসি দেওয়ার বিষয়ে এখনও কোনো সিদ্ধান্ত হয়নি বলে জানিয়েছেন তিনি। আইপিএল নিয়ে বাংলাদেশিদের আগ্রহ যখন শূন্যের কোটায়, তখন আলোড়ন তুললেন মোস্তাফিজুর রহমান। নিলামে অবিকৃত কাটার মাস্টারকে ফ্রেজার ম্যাকগার্গের বদলি হিসেবে দলে ভিড়িয়েছে দিল্লি ক্যাপিটালস। টাইগার ক্রিকেটারদের মধ্যে রেকর্ড সর্বোচ্চ 6 কোটি রুপিতে মোস্তাফিজ মাতাবেন এবারের আসরের বাকি অংশ। সোশ্যাল মিডিয়ায় বিষয়টি নিশ্চিত করেছে এই ফ্র্যাঞ্চাইজি। আইপিএল এর অফিসিয়াল ওয়েবসাইটে দেয়া হয়েছে এক বিবৃতিও। 2 ম্যাচ টি-20 সিরিজ খেলতে যখন দেশ ছাড়ছেন তখনই এমন খবর পেলেন বাংলাদেশি পেসার। তবে আইপিএলে মোস্তাফিজের দল পাওয়ার ব্যাপারে কতটুকু জানে বিসিবি? যে কোনো ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট খেলতে হলে অনাপত্তিপত্র নিতে হয় বোর্ডের কাছ থেকে। মোস্তাফিজুর রহমান আইপিএল এর জন্য আবেদন করেননি এনওসি পেপারের। বোর্ডও ওয়াকিবহাল নয় এ ব্যাপারে। এনওসির ব্যাপারে আমরা কোনো আবেদন পাই নাই। ফর্মাল অ্যাপ্রোচ আসতে হয়, আলোচনা হচ্ছে হয়তো বিভিন্ন জায়গায় পাইয়ে, বাট ফর্মালি আমরা পাইনি। এবার সিদ্ধান্ত হয় নাই। মুস্তাফিজ এখন পর্যন্ত টিমের সাথেই আছে। বোর্ড এখনো কোনো সিদ্ধান্ত হয় না এটার ব্যাপারে। অর্থাৎ বিসিবির দাবি সত্যি হলে কোনো ধরনের অনুমতি না নিয়েই আইপিএল খেলতে সম্মতি জানিয়েছেন মোস্তাফিজ। অথচ একই ক্রিকেটার আছেন আরব আমিরাত সিরিজের স্কোয়াডে। দলের সঙ্গে একই দিনে দেশ ছেড়েছেন এই বোলার।
আরব আমিরাত সিরিজে মোস্তাফিজের বদলি না নেওয়া হলে খেলতে হবে 2 ম্যাচের টি-20 সিরিজ। সেক্ষেত্রে 17 আর 19 মে দেশের হয়ে 2 ম্যাচ খেলে ভারতে যেতে পারেন এনওসির ব্যবস্থা করে। এবারের মৌসুমে দিল্লির বাকি 3 ম্যাচ। পয়েন্ট টেবিলের 5-এ থাকা দলটার পরের ম্যাচ 18 তারিখ। আছে প্লে অফের হিসেব নিকেশও। আরব আমিরাত সিরিজ খেললে দিল্লির পরের ম্যাচটাও মিস করবেন ফিজ। বাংলাদেশি পেসারের জন্য সে অপেক্ষা করবে কিনা এই ফ্র্যাঞ্চাইজি, সেটাও বড় প্রশ্ন। সাব্বির মিথুন, সময় সংবাদ। এ পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরেকবার। ছাত্র সমাজ ঠিক করবে কেমন ভবিষ্যৎ চায়। গবেষণার মাধ্যমে পুরো বিশ্বকে নিজেদের আয়ত্তে রাখতে হবে। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সমাবর্তনে প্রধান উপদেষ্টা। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সাম্য হত্যার বিচার দাবিতে বিক্ষোভ, মশাল মিছিল। ভিসি প্রক্টরের পদত্যাগ দাবি ছাত্রদলের। গ্রেফতার 3 জন কারাগারে, গ্রামের বাড়িতে শোক। এই ছিল রাতের সময়। সঙ্গেই থাকুন সময়ের।